তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 2 থেকে পদার্থের প্রকৃতির একদম শেষ পর্ব নিয়ে আলোচনা করব। আজকের পর্বে মানব জীবনে ও পরিবেশে ধাতু অধাতুর কী কী ব্যবহার সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের বইতে পেজ 74-এ যে ছকটা আছে সেখান থেকে সে কিছু যৌগগুলোর নাম দেওয়া আছে, সেখান থেকে যৌগগুলোর মধ্যে কোনটা ধাতু কোনটা অধাতু সেটা বলতে হবে। সেগুলোই আমি ছকাকারে করে দেখিয়েছি। দেখো, NaCl যৌগের সঙ্গে ধাতু হলো সোডিয়াম আর অধাতু হলো ক্লোরাইড। KOH এখানে হলো পটাশিয়াম, সেটা হলো ধাতু। এখানে হাইড্রোজেন অক্সিজেন সেটা হলো অধাতু। PbNO3 এখানে Pbটা হলো ধাতু, N আর অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন হলো অধাতু। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হলো ধাতু, অক্সিজেন আর হাইড্রোজেন হলো অধাতু। MgCl2 Mg হলো ধাতু, Cl হলো ক্লোরিন হলো অধাতু। Fe2O3 Fe হলো ধাতু, O হলো অধাতু। কপার অক্সাইড Cu এর কপার হলো ধাতু, বাকিটা অধাতু, মানে অক্সিজেনটা অধাতু। CdCl2 ক্যাডমিয়ামটা হলো তোমার ধাতু, ক্লোরিন হলো অধাতু। এখানে জিঙ্ক ক্লোরাইডের জিঙ্কটা হলো ধাতু, ক্লোরিনটা হলো অধাতু। MnO2 Mnটা হলো ধাতু, অক্সিজেনটা হলো অধাতু। CuCl2 হলো কোবাল্ট হলো ধাতু, অধাতু হলো ক্লোরিন। Pbটা হলো ধাতু, অক্সিজেন হলো অধাতু। HgCl2 Hg হলো পারদটা হলো তোমার ধাতু আর ক্লোরিন হলো অধাতু। As2O3 As হলো ধাতু আর অক্সিজেন হলো অধাতু। এই দুটোর ক্ষেত্রে সবকটাই অধাতু, মানে হলো ফসফরাস হাইড্রোজেন অক্সিজেন এগুলো অধাতু। হাইড্রোজেন সালফার অক্সিজেন এগুলো অধাতু। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি ছোট প্রশ্ন আসে আশা করি তোমরা লিখতে পারবে। এবার আসি, তোমাদের বইতে একটা ছক আছে, যে ছক থেকে আমরা জানতে পারি যে আমাদের শরীরে কোন কোন ধাতু এবং অধাতু উপস্থিত এবং সেগুলো প্রতি 100 গ্রামে কতটা পরিমাণ আছে। ঠিক আছে, যেমন এখানে লিখেছি মানবদেহের নিম্নোক্ত ধাতু অধাতুর পরিমাণ এইগুলো আছে আমাদের শরীরে ধাতু এবং অধাতু। অধাতুগুলোর মধ্যে প্রথমে যেটা বলি, যেটা আমাদের শরীরে যে মৌলটা সবচেয়ে বেশি আছে সেটা হলো অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ প্রতি 100 গ্রামে হলো 61.42 গ্রাম। যদি প্রতি 100 গ্রাম বলে দেয় তাহলে এখানে শুধু গ্রাম লিখলেই হবে। এবার পার্সেন্টেজে যদি দেয় তাহলে এটা কত, 61.42%। ঠিক আছে, এটাকেই আমরা সহজ করে 61.42, যেটা মোটামুটি ধরো 61.5-এর কাছাকাছি, সেই জন্য এটাকে আমরা এরম লিখতে পারি, 61.5%ও বলতে পারি। তাতে কিন্তু মানে পরীক্ষায় কেটে দেবে না। ঠিক আছে, বা 61ও বলতে পারি, প্রায় নিয়ার অ্যাবাউট, প্রায় বলে তখন কিন্তু এর সামনে একটা কথা লিখতে হবে, প্রায় লিখলে এটা ঠিক আছে। ঠিক আছে, এরপর হলো নেক্সট যে অধাতু, যেটা আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণ থাকে সেটা হলো কার্বন। কার্বনের পরিমাণ হলো 22.85 গ্রাম প্রতি 100 গ্রামে পার 100 গ্রাম। ঠিক আছে, এবার এটাকেই যদি আমরা পার্সেন্টেজে লিখি তাহলে কি লিখব, প্রায় লিখবো, লিখবো 23%। ঠিক আছে, এইগুলো যদি এতগুলো ডিজিট তোমাদের মুখস্থ করতে অসুবিধা হয় তোমরা প্রায় 23, প্রায় 61 এরকমও লিখতে পারো। হাইড্রোজেন নেক্সট যে অধাতু আমাদের শরীরে থাকে সেটা হলো হাইড্রোজেন, যেটার পরিমাণ যথেষ্ট বেশি, 9.99 গ্রাম পার 100 গ্রামে। তাহলে এটাকেও যদি পার্সেন্টেজে বার করি বা প্রায় দিয়ে লিখতে চাই তাহলে এটা হবে প্রায় 10%। ঠিক আছে, তারপরের যে অধাতু সেটা হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ হলো 2.57 গ্রাম পার 100 গ্রামে। ঠিক আছে, তাহলে এটাকে হচ্ছে কত, দেখো 2.57, আড়াইয়ের বেশি, তাহলে এটা মোটামুটি প্রায় 2.6 লিখতে পারো। ঠিক আছে, পরের যে অধাতু সেটা হলো ফসফরাস, যেটা থাকে হলো 1.11 গ্রাম প্রতি 100 গ্রামে। এটাকে আমরা কত লিখতে পারি, এটা মানে এটাই লেখার চেষ্টা করবে, 1.1ও লিখতে পারো। আর নেক্সট যে ধাতুগুলো আমাদের শরীরে থাকে সেগুলো হলো ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হলো সব ধাতু। ঠিক আছে, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো ছিল অধাতু, এখন যেগুলো বলছি সেগুলো হলো ধাতু। এগুলোর পরিমাণ হলো 1.43%, 1.40 গ্রাম প্রতি 100 গ্রামে। সোডিয়ামের পরিমাণ হলো 0.14 গ্রাম প্রতি 100 গ্রামে।
আর পটাশিয়ামেরও তাই 0.14 গ্রাম প্রতি 100 গ্রামে। ঠিক আছে, তাহলে এই পরিমাণগুলো চেষ্টা করবে মুখস্থ রাখার। সবচেয়ে বেশি পরিমাণ কোন অধাতু থাকে শরীরে, সেটার নাম কি? সবচেয়ে বেশি পরিমাণ যে অধাতু থাকে আমাদের শরীরে অক্সিজেন, সেটার পার্সেন্ট কত, এবং সবচেয়ে বেশি পরিমাণ ধাতু যেটা আমাদের শরীরে থাকে সেটার পার্সেন্ট কত, এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে, কারণ এগুলো শূন্যস্থানে অনেক সময় দেয়। এবার আসি আমাদের শরীরে কি কি মৌল আছে। মৌল মানে কিন্তু এটা ধাতু হতে পারে, অধাতু হতে পারে, এবং সেগুলো আমাদের শরীরে কি কি কাজ করে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি এই যে মৌলগুলো আমাদের শরীরে কি কি কাজ করে, এই জায়গাটার মধ্যে আমরা অনেক কিছু জানতে পারি, যেগুলো আমরা বাস্তব জীবনে ব্যবহার করে আমাদের শরীরকে ভালো রাখতে পারি। প্রথম যে পয়েন্টে আসি সেটা হলো দেহে জলের ভারসাম্য। এর জন্য দুটো মৌল আছে, একটা হলো সোডিয়াম, পটাশিয়াম। আচ্ছা, আমাদের কোষের ভিতরে K+ থাকে, আর কোষের বাইরে বহিঃকোষীয় তরলে সোডিয়াম থাকে। ধরো এটা একটা প্রাণী কোষ আঁকছি, এর ভিতরে K+ থাকে আর বাইরে থাকে হলো Na+। ঠিক আছে, এবার এইভাবেই এটা আমাদের শরীরে জলের ভারসাম্যটা বজায় রাখছে। দেখবে অনেক সময় বলে যে অতিরিক্ত লবণ খেলে শরীরে রক্ত জল হয়ে যায়। মানেটা কি? যখন তুমি অতিরিক্ত লবণ খাবে বা নুন খাবে তখন কি হয়ে যায়, আমাদের রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়। রক্তটা কি একটা বহিঃকোষীয় তরল, রক্ত কি একটা বহিঃকোষীয় তরল। ঠিক আছে, অর্থাৎ কোষের বাইরে তরল। এই বহিঃকোষীয় তরলে যেই সোডিয়াম বেড়ে যায় তখন সে কি করে, কোষের ভিতর থেকে জল টেনে নেয়। কি টেনে নেয়? জলকে বাইরেতে টেনে নেয়। তার ফলে যে রক্ত আছে, রক্তের মধ্যে জলের পরিমাণ বেড়ে যায়। রক্ত বেড়ে যায় না, কিন্তু রক্তের ভিতরে যে জলের একটা পরিমাণ সেটা বেড়ে যায়। সেইটাকেই আমরা চলতি কথায় বলে থাকি যে রক্ত জল হয়ে যাবে, আসলে রক্তে জলের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, এবার রক্তে জলের পরিমাণ বেড়ে গেলে কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, আমাদের শরীরে কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মানে আমাদের শরীরের জলের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে সোডিয়াম এবং পটাশিয়ামের গুরুত্ব আছে। তারপর আসি হলো হৃৎপিণ্ডের কার্যকারিতা। হৃৎপিণ্ড ঠিকঠাক কাজ করছে কি না সেটার জন্য সেক্ষেত্রে দুটো মৌল আছে যেটার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একটা হলো পটাশিয়াম আর একটা হলো ক্যালসিয়াম। পটাশিয়াম আর ক্যালসিয়াম এই দুটো মিলে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটাকে বজায় রাখে, মানে হৃৎপিণ্ড সময় সময় এরম সংকোচন হয় সেইটাকে বজায় রাখে। আমাদের যদি খাদ্যে পটাশিয়ামের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে হৃৎপিণ্ড কি করে, হৃৎপিণ্ডের যে সংকোচনের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে পারে, এই সংকোচনটা হতে সাহায্য করে। আর একইভাবে যদি ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম হৃৎপিণ্ডের সংকোচনটাকে বৃদ্ধি করে। অর্থাৎ ধরো যখন হৃৎপিণ্ডে ক্যালসিয়ামের অভাব হচ্ছে সেক্ষেত্রে হৃৎপিণ্ডের যে মাংসপেশি হৃৎপেশি যেগুলোকে বলি, সেই হৃৎপেশি এরম সংকোচন করে, তো সেইটা কিন্তু ধীরে ধীরে সেই সংকোচনটা কমে যায়। সেক্ষেত্রে ক্যালসিয়াম এবং পটাশিয়াম দুটোরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অম্ল ও ক্ষারের ভারসাম্য। অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে পটাশিয়াম। পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের ক্ষেত্রে। পটাশিয়াম কোথায় থাকে বললাম? আমাদের শরীরে কোষের ভিতরে থাকে। আমাদের যে প্রত্যেকটা কোষ, সেই কোষের ভিতরে থাকে। যখন আমাদের কোষের ভিতরে এই যে পটাশিয়াম যথাযথ পরিমাণ থাকে না, সেক্ষেত্রে শরীরের ভিতরে শরীরের ভিতরে কোষের ভিতরে অম্লের পরিমাণ বেড়ে যায়, এবং কোষের যে বাইরে সেক্ষেত্রে ক্ষারের পরিমাণ বেড়ে যায়। তার মানে অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় থাকছে না। সেই ক্ষেত্রে আমাদের শরীরে যে বিভিন্ন সন্ধি আছে, হাঁটু, কনু, এই সমস্ত সন্ধিগুলোতে থেকে ক্ষয় শুরু হয়ে যায়, সন্ধিগুলো নষ্ট হয়ে যায়, হাড়ের ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো ভঙ্গুর হয়ে পড়ে। যেমন ধরো আর্থ্রাইটিসের ক্ষেত্রে শরীরে যখন পটাশিয়ামের একটা ডিসব্যালেন্স হয় সেক্ষেত্রে মানুষের মধ্যে আর্থ্রাইটিস এই জাতীয় রোগ হয়। নেক্সট সেটা হলো হাড় ও দাঁতের গঠন। ক্যালসিয়াম এক্ষেত্রে সাহায্য করে। তোমরা সবাই জানো যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে হাড় ভঙ্গুর হয়ে পড়ে, দাঁতের গঠন ভালো হয় না, দাঁত নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারপর হলো উৎসেচকের কার্যকারিতা। আমাদের শরীরে এই যে আমরা এত রকম খাদ্য খাচ্ছি বা কোষের যে বিভিন্ন বিপাক ক্রিয়ার ক্ষেত্রে উৎসেচক আছে। আচ্ছা, আমরা এই যে খাদ্য খাই, ধরো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো, সেই খাদ্যগুলো আমাদের
আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে যে হজম হচ্ছে তার জন্য একটা উৎসেচক লাগে, সেটার নাম হলো অ্যামাইলেজ। এই যে অ্যামাইলেজ, এই উৎসেচকটা ঠিকঠাক কাজ করার জন্য ক্লোরিন লাগে। ক্লোরিনটা হলো কি একরকম মৌল। তাছাড়াও ধরো আমরা যে অনবরত অক্সিজেন নিচ্ছি, যেটা আমাদের শরীরে গিয়ে শরীরের কোষের মধ্যে গিয়ে বিভিন্ন রকম অক্সিডেটিভ স্ট্রেস করে, সেক্ষেত্রে সেই অক্সিডেটিভ স্ট্রেসগুলোকে কমাবার চেষ্টা করে ক্যাটালিজ নামক একটা উৎসেচক। তাহলে এই ক্যাটালিজ কী করে? ক্যাটালিজ আমাদের শরীরে তৈরি হয় হাইড্রোজেন প্যারক্সাইড। হাইড্রোজেন প্যারক্সাইডের গঠন হলো H2O2। H2O2কে ক্যাটালিজ উৎসেচক ভেঙে দেয়। ক্যাটালিজ উৎসেচক ভেঙে দিয়ে জল এবং অক্সিজেন তৈরি করে। সেইটার জন্য প্রয়োজন হয় হলো Fe3+, এই মৌলটার, মানে আয়রনের দরকার। এছাড়াও আমাদের যে মাইটোকন্ড্রিয়ায় যে শক্তি তৈরি হচ্ছে, সেই শক্তি তৈরির ক্ষেত্রে একরকম উৎসেচক আছে, সেটার নাম হলো সাইটোক্রোম অক্সিডেজ। সেই সাইটোক্রোম অক্সিডেজের জন্য দুটো মৌল সাইটোক্রোম অক্সিডেজের সঠিকভাবে কাজ করার জন্য দুটো মৌল প্রয়োজন। একটা হলো Fe3+, আর একটা হলো কপার। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো বিভিন্ন যে উৎসেচক রয়েছে সেই উৎসেচকগুলো যে ঠিকঠাক কাজ করছে সেগুলোর জন্য কিছু না কিছু মৌল প্রয়োজন। তারপর আসি হলো নেক্সট যে পয়েন্ট, সেটা হলো রক্ত জমাট বাঁধা। আমাদের যে শরীরে কোথাও কেটে গেলে শরীরের ভিতরে বা শরীরের বাইরে রক্ত যে জমাট বাঁধে, সেটার জন্য অবশ্যইভাবে প্রয়োজন ক্যালসিয়াম। ক্যালসিয়াম ছাড়া কিন্তু রক্ত জমাট যে প্রক্রিয়া সেটা সম্ভব নয়। পরের যে পয়েন্ট সেটা হলো পেশি সংকোচন, স্নায়ুস্পন্দন, পরিবহন। আমাদের দেহের ভিতরে পেশি এবং স্নায়ু এই দুটো একই সাথে কাজ করে বলে আমরা এই যে আমাদের শরীরে যে মুভমেন্ট সেটা হচ্ছে, সেজন্য এক্ষেত্রে এই পয়েন্টটাতে পেশি এবং স্নায়ুকে একসাথে রাখা হয়েছে। আচ্ছা, পেশির কথা যদি দেখি, পেশি তো অনেক প্রকার হয়, আমরা জানি হৃৎপেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। তাছাড়া পেশির মধ্যে যদি আমরা দেখি যে পেশির ভিতরে পেশির এই যে সংকোচন প্রসারণ, পেশি কখনো সংকুচিত হয় কখনো প্রসারিত হয়, এই জিনিসটা জন্য এই জিনিসটা হওয়ার জন্য তাদের ভিতরে কিছু প্রোটিন আছে। ঠিক আছে, পেশির ভিতরে দুই রকম প্রোটিন আছে, অ্যাক্টিন এবং মায়োসিন। আমাদের যে সমস্ত মসৃণ পেশিগুলো আছে, যেগুলো আমরা ঐচ্ছিক পেশি নয়, অনৈচ্ছিক পেশি, সেগুলোর ক্ষেত্রে মায়োসিনটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এবং যেগুলো সাধারণত ঐচ্ছিক পেশি সেগুলোর ক্ষেত্রে অ্যাক্টিনটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাহলে বুঝতে পারছো এই যে অ্যাক্টিন এবং মায়োসিন, এই দুই প্রকার প্রোটিনই কিন্তু কি করছে, যে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে পেশির যে চলাচল, মুভমেন্ট, সংকোচন প্রসারণ, সেটাকে নিয়ন্ত্রণ করছে। এই যে অ্যাক্টিন মায়োসিনের কাজের জন্য যেটা প্রধান প্রয়োজন সেটা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম ছাড়াও সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো প্রয়োজন, এই মৌলগুলো প্রয়োজন। এছাড়াও এই যে এখানে স্নায়ু বলেছি, স্নায়ু মানে ধরো কি একটা স্নায়ু কোষ থেকে আর একটা স্নায়ু কোষ, একটা নিউরন থেকে অন্য নিউরনে এই যে ইনফরমেশন যাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে স্নায়ু স্পন্দনগুলোকে যাওয়ার জন্য। নেক্সট সেটা হলো কলা কোষের জারণ বিজারণ। একটা কলার ভিতরে আসে এই কোষ, এবং কোষের ভিতরে বিভিন্ন রকম বিক্রিয়া ঘটতে থাকে, বিপাক ক্রিয়া ঘটতে থাকে। যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, এটা শক্তি তৈরি করে। এইগুলোর কাজ করার জন্য কিন্তু আয়রন, সালফার এগুলো প্রচুর পরিমাণে প্রয়োজন। তারপর হলো অক্সিজেন পরিবহন, সঞ্চয় ও ব্যবহার। অ্যাকচুয়ালি এই দুটো পয়েন্ট কিন্তু একে অন্যের সাথে রিলেটেড। যখন অক্সিজেন সঞ্চয়, পরিবহন, অক্সিজেন যখন পরিবাহিত হচ্ছে, আমাদের ধরো এই যে হিমোগ্লোবিনের মাধ্যমে যাচ্ছে, হিমোগ্লোবিন তৈরি হয় কি দিয়ে? হিমোগ্লোবিন তৈরি হয় আয়রন দিয়ে। এক্ষেত্রে আয়রনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপর ধরো এটা যখন এই অক্সিজেনটা কোষে চলে যাচ্ছে, কোষে গিয়ে সেখানে গিয়ে যখন শক্তি তৈরি করছে, সেখানে কপারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সালফারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার ফলে কিন্তু সে কোষ থেকে শক্তি তৈরি হচ্ছে। তারপর হলো অতিরিক্ত জারণ প্রতিরোধ এবং বার্ধক্য আসতে বাধা দিতে কোনগুলো সাহায্য করে। বেশ কিছু মৌল আছে যেগুলো এই যে আমি একটু আগেই বললাম অক্সিডেটিভ স্ট্রেস, আমরা যখন অতিরিক্ত অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করে এবং সেগুলো কিন্তু আমাদের শরীরে গিয়ে স্ট্রেস ঘটায়, সেই স্ট্রেস আমাদের শরীরে বিভিন্ন ফ্রি র্যাডিক্যাল তৈরি করে। ফ্রি র্যাডিক্যাল হলো এরকম মুক্ত অক্সিজেন তৈরি করে। এগুলো কি আমাদের কোষে বিভিন্ন রকম ড্যামেজ করে, ক্ষতি করে। এই যে
ফ্রি র্যাডিক্যালগুলোকে কমিয়ে দিতে সাহায্য করে হলো ক্যাটালেজ, যে ক্যাটালেজকে কাজ করতে সাহায্য করছে আয়রন। এছাড়াও আমাদের কোষে যদি কপার, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ এই সমস্তগুলো, জিঙ্ক, এগুলো যথাযথ পরিমাণে থাকে তাহলে সেই কোষটা সহজে বার্ধক্য হয় না। বার্ধক্য হয় না মানে সেই কোষটা কোনো রকম অনেক দিন যুবক থাকতে পারছে, অনেক দিন ইয়াং থাকতে পারছে, কোষটার কার্যকারিতা ভালো থাকছে। ঠিক আছে, তাহলে এই মৌলগুলো কোষটার যে বার্ধক্য সেটাকে রোধ করতে সাহায্য করে। তারপর হলো হরমোন গঠন। অনেক 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 হরমোনের মধ্যেও মৌল প্রয়োজন। যেমন ধরো আমাদের যে অগ্নাশয় থেকে ক্ষরিত হয় যে হরমোন, সেটা আমরা সবাই জানি। যেমন ধরো ডায়াবেটিস মানে রোগ হয় যাদের ক্ষেত্রে ইনসুলিনের অভাবে হচ্ছে, তাহলে এই ইনসুলিন হরমোনটা যখন তৈরি হয় এটার জন্য কিন্তু জিঙ্ক প্রয়োজন। ঠিক আছে, এছাড়াও আরও একরকম হরমোন আমরা জানি আমাদের গলার এখান থেকে বার হয়, সেটা হলো থাইরক্সিন, সেটার জন্য আয়োডিন প্রয়োজন। ঠিক আছে, তাহলে এই আয়োডিন, তারপরে জিঙ্ক, এগুলো কিন্তু বিভিন্ন রকম হরমোন তৈরিতে সাহায্য করছে। তারপর হলো রক্ত গঠন। আমাদের রক্তের মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে, এবং হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি? আয়রন দিয়ে তৈরি। তাহলে বুঝতে পারছো সেক্ষেত্রেও আয়রন এই ক্ষেত্রে রক্ত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাছাড়াও আমাদের এই যে শরীরে আমাদের যে অস্থি মজ্জা, সেখান থেকে কতটা পরিমাণ রক্ত তৈরি হবে, সেইগুলো কবে ম্যাচিওর করবে, সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে কোবাল্টেরও একটা এই রক্ত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাছাড়াও আমাদের শরীরে যে সমস্ত বিভিন্ন যৌগ আছে, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এই সমস্তগুলো, এগুলোর জন্য কিন্তু বিভিন্ন রকম যৌগ প্রয়োজন, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এই সমস্তগুলো। তাছাড়া মানে এগুলো দিয়েই কিন্তু সব ছোট ছোট যৌগ তৈরি হয়, এবং ক্ষুদ্র ক্ষুদ্র যৌগগুলো মিলে বৃহৎ যৌগ তৈরি হয়, যেগুলোই আমরা চিনি ফ্যাট, প্রোটিন, এগুলো হিসাবে। তাহলে এগুলো আমরা খাদ্যের মাধ্যমে নিই এবং এগুলো আমাদের শরীরের একটা অংশ হয়ে যায়। সেই কারণে এগুলোতেও কিন্তু, এগুলোর গঠনেও এই সমস্ত মৌলগুলো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। এই অংশটা থেকে কিন্তু প্রচুর ছোট ছোট প্রশ্ন আসে, সেই জন্য এই অংশটা পুরোটা মুখস্থ করার বদলে কিন্তু ভালো করে বুঝে পড়তে হবে, এবং কোন কোন মৌলগুলো কোথায় কোথায় কাজ করছে, কোন কোন হরমোনের সাথে, এই জায়গাগুলো কিন্তু মোটামুটি মনে রাখতে হবে। এবং এখান থেকে প্রচুর প্রচুর ছোট প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ এই অংশটা। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।